হাজির হয়েছি। দেখো, ক্লাস 10 অবধি তোমাদের কিন্তু পল সায়েন্স থাকে না, 11-এ কিন্তু তোমাদের নতুন পল সায়েন্স আছে। তাই পল সায়েন্স কিন্তু প্রথম থেকেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? প্রথম থেকেই কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাদের 11, 12 বা পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন যদি পড়াশোনা করো পল সায়েন্স নিয়ে, তখন কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না। পল সায়েন্স কিন্তু খুব একটা আহামরি খুব যে কঠিন সাবজেক্ট সেটা নয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে তোমাদেরকে কিন্তু চ্যাপ্টারগুলো পড়তে হবে, তাহলে কিন্তু একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, ইউনিট 1-এ তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান যে একটা শাস্ত্র, সেই হিসেবে রাষ্ট্রবিজ্ঞান কতটা পরিধি লাভ করেছিল, কতটা বিস্তার লাভ করেছিল, ঠিক আছে, সেই অতীতকাল থেকেই, সেটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। রাষ্ট্রবিজ্ঞান মানব সমাজ ও মানব সভ্যতার ক্রম বিবর্তনের সঙ্গে সঙ্গে ধ্যান ধারণার পরিবর্তন সাধিত হয়েছে। মানে রাষ্ট্রবিজ্ঞান যে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে সমস্ত তথ্য নিহিত ছিল, যত আমাদের সমাজ এগিয়ে গিয়েছে তত কিন্তু তথ্যগুলোর এদিক ওদিক হয়েছে, তত কিন্তু তথ্যগুলো আরও সমৃদ্ধ হয়েছে, আরও মডিফাই হয়েছে, ঠিক আছে? তো তোমাদের ক্লাস 11-এ যে বিষয়টি প্রথম চ্যাপ্টারটি থাকবে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী, এটা তো তোমাদের জানতে হবে প্রথমে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান কী বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী, এটাকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানীরা 3টি ভাগে বিভক্ত করেছে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে 3টি ভাগে বিভক্ত করেছে। একটা সংজ্ঞা কী হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিকই হবে, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কী বুঝি, তাকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানীরা 3টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হবে সম্পূর্ণভাবে রাষ্ট্রকেন্দ্রিক। আর একটা কি, অরাষ্ট্রকেন্দ্রিক। অরাষ্ট্রকেন্দ্রিক বলতে কী বোঝাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্রের সাথে সাথে আরও বিভিন্ন বিষয় এতে যুক্ত থাকবে, সেই জন্য একে বলা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কয় ভাগে ভাগ করেছে, 3 প্রকার, রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক, আর হচ্ছে মার্কসীয় সংজ্ঞা। মার্কসীয় সংজ্ঞা, এই বিষয়টা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, আমি আস্তে আস্তে সবটাই তোমাদের বোঝাবো। তাহলে কী জেনে নিলাম, রাষ্ট্রবিজ্ঞান কী, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, তাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক, মার্কসীয় সংজ্ঞা। এবার জানবো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কেন বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে সাধারণভাবে সনাতন বা সাবেকি সংজ্ঞা বলা হয়, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে পূর্ববর্তী সংজ্ঞা ছিল, রাষ্ট্রবিজ্ঞান আসলে কাকে বলে, ঠিক আছে, সেই পুরনো যে আসলে সংজ্ঞাটা, সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলছে। অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি, খুব সিম্পল, সব থেকে ইজি হচ্ছে এটাই, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে। অর্থাৎ এখানে রাষ্ট্রের উদ্দেশ্য, প্রকৃতি, কার্যাবলী প্রভৃতি আলোচনা করা হয়। তাহলে একটা রাষ্ট্র কীভাবে গঠন হবে, সেই রাষ্ট্রের উদ্দেশ্য কী হবে জনগণের জন্য, সেই রাষ্ট্রের প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ চরিত্র কীরকম হবে, সেই রাষ্ট্রের কার্যাবলী কীরকম হবে, সেইটাই আলোচনা করা হয় এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায়। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় সমস্ত কিছু রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? আরেকটা এরপরে আসছে অরাষ্ট্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা পরে বোঝাচ্ছি, এবার রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আশা করি তোমরা বুঝেছ, অর্থাৎ রাষ্ট্রের বিষয়ে যা কিছু আলোচনা করা হবে তাই হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান হয়ে গেল। এবার এই যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বিষয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতবাদ করেছে। অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র নিয়ে আলোচনা করা। গার্নার বলেছে সিম্পল যে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করা হবে, আর কিছু না, সিম্পল একটা কথা গার্নার বলেছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোটেশন তুলে প্রশ্ন আসে, তাই জন্যই আমি এগুলো করাচ্ছি, খুব ভালো করে বুঝবে। এছাড়াও গেটেল কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো ঐতিহাসিক অনুসন্ধান, ঠিক আছে? গেটেলের মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার অর্থ কী, রাষ্ট্রবিজ্ঞান হলো ঐতিহাসিক অনুসন্ধান, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস থেকে এসেছে। এই কথাটি কে বলেছে, কথাটি বলেছে গেটেল। এছাড়াও বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার জ্ঞান। বার্জেস কী বলেছে, অর্থাৎ
বিজ্ঞান হলো স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞান পড়ে কী করে আমরা স্বাধীন হয়েছি সেটা জানতে পারবো। সার্বভৌমিকতা, আমাদের ক্ষমতা সম্পর্কে আমরা আরও ওয়াকিবহাল হতে পারবো। এই কথাটি কে বলেছেন? বার্জেস বলেছেন। তাহলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কী হয়ে গেল, আর এই সম্বন্ধে বিখ্যাত কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী কী কী বলেছে ভালো করে তোমাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার জানবো আচ্ছা, সরি স্টুডেন্টস, তোমাদের বোর্ডে আমি যখন বোঝাচ্ছিলাম তখন আমার মার্কার পেনের কালি শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর হচ্ছিল না। তো এখন আমি তোমাদেরকে বোঝাতে চলেছি অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। ঠিক আছে, রাষ্ট্রকেন্দ্রিকটা তোমরা বুঝলে। রাষ্ট্রকেন্দ্রিক কি? রাষ্ট্রকেন্দ্রিক হলে রাষ্ট্রের বিষয়ে আলোচনা করা হবে। আর অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কি? শুধুমাত্র রাষ্ট্র নয়, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়েও আলোচনা করা হতে পারে, রাজনৈতিক দলের বিষয়ে আলোচনা করা হতে পারে, গোষ্ঠীর বিষয়ে আলোচনা করা হতে পারে। ঠিক আছে, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গোষ্ঠী, এই বিষয়গুলো নিয়ে যখন রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় তাকে বলা হয় অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। ঠিক আছে, তো এই সংজ্ঞাটার বিষয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেছে, তো সেগুলো আমাদের এবার জেনে নিতে হবে। আচ্ছা, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ডেভিড ইস্টন। সমাজস্থ মানুষের বিরোধ ও মীমাংসা নিয়ে আলোচনা করেছেন এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় অ্যালান বল। মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ ডেভিড ইস্টন। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শুধুমাত্র গতানুগতিকভাবে তোমাদের রিডিং পড়লে কিন্তু জিনিসটা মনে থাকবে না, কারণ এখানে রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের চ্যাপ্টারে বিভিন্ন তোমাদের কোটেশন করেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেছে, তো সবার নাম কিন্তু মনে রাখা অসম্ভব। তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা ইজি ট্রিক। সেই ইজি ট্রিকটা কি? দেখো, বুদ্ধি করে আমাদের পড়তে হবে, বুদ্ধি করে পড়লেই তবে কিন্তু আমরা ভালো মার্কস পেতে পারি। মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ এটা, আর মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ দুটো কিন্তু একই, মূল্য দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এইটা দুটোই কিন্তু করেছে ডেভিড ইস্টন। আচ্ছা, ডেভিড ইস্টন কথাটা কী করে মনে রাখবো এক্ষেত্রে? দেখো, মূল্যের বরাদ্দ, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, ঠয়ের পরে কি আসে? ড। ঠয়ের পরে কি আসে? ড। তো সেই ঠয়ের পরে যেহেতু ড আসে, সেই ড থেকে ডেভিড ইস্টন কথাটা মনে রাখা যেতে পারে। এরপরেও সমাজস্থ মানুষের বিরোধ ও মীমাংসা নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমাজস্থ মানুষের বিরোধ আর মীমাংসা করছে কি, অর্থাৎ সমাজকে অ্যালার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবং সেই অ্যালার্ট বিষয়ে কেউ বলছে, তো সেই অ্যালার্ট আর বলা, সেখান থেকে অ্যালান আর বল, এই কথাটা তোমরা মনে রাখতে পারো। অ্যালার্ট আর বলা মানে সমাজের মানুষের মধ্যে বিরোধ মীমাংসা না বাঁধে সেই বিষয়ে অ্যালার্ট করা হচ্ছে, তাহলে অ্যালার্ট থেকে অ্যালান কথাটা চলে আসতে পারে। ঠিক আছে, আর বল থেকে অর্থাৎ বলছে কথাটা চলে আসতে পারে। এভাবে তোমরা বুদ্ধি করে পড়বে প্রথম থেকেই, তাহলে কিন্তু মনে রাখতে কোনো অসুবিধা হবে না। আর এটা তো তোমাদের বলেই দিলাম, এই ঠ থেকে ড অর্থাৎ ডেভিড ইস্টন। আশা করি তোমরা এই মানে আমার পড়ানোটা তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো এরপরে যাচ্ছি পরের চ্যাপ্টারটায়, মানে পরের যে মতবাদ করেছেন, সমাজের প্রভাব ও প্রভাবশালী সম্পর্কে বিশ্লেষণ করেছেন, অর্থাৎ প্রভাব, সমাজের প্রভাব আর সমাজের যে প্রভাবশালী মানুষ সেই বিষয়ে বিশ্লেষণ করেছে কে? লাস ওয়েল। লাস ওয়েল। ঠিক আছে, আর সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কি করতেন? সমাজের প্রভাবশালী ব্যক্তিরা সবসময় গরিব মানুষদের অত্যাচার করেছে, মেরে ফেলেছে, তো মারা যাওয়ার পরে কি হয়? লাশ হয়ে যায়। লাশগুলো কিন্তু তখন তারা বিভিন্নভাবে ধরো তোমার বিভিন্নভাবে এদিক ওদিক ছুঁড়ে ফেলেছে, পুকুর বা কুয়োতেও ছুঁড়ে ফেলেছে। তো তোমরা ওরমভাবে মনে রাখতে পারো যে সমাজের প্রভাবশালী সম্পর্কে যখন আলোচনা করেছে তখন কিন্তু এই বিষয়গুলো উঠে আসে, তো সেইখান থেকে কিন্তু এই নামটা তোমরা মনে রাখতে পারো, লাস ওয়েল, অর্থাৎ লাশগুলো ওয়েল অর্থাৎ কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে। আমি মজার ছলে বলছি, আসলে কিন্তু এটা একজনের নাম। ঠিক আছে, মজার ছলে তোমরা যাতে মনে রাখতে পারো তাই তোমাদের এরকমভাবে গল্পটা বলছি। ঠিক আছে, আর কিন্তু কোনো বিষয় নেই, আমি এনাদের কোনো ছোটও করছি না, কিছু করছি না, শুধু মনে রাখার জন্য। এটা ট্রিক্স বলতে পারো পড়াশোনা মনে রাখার। আচ্ছা, এরপরে কে আসছে? মার্ক্সীয় সংজ্ঞা। মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হলো বিরোধ ও দ্বন্দ্বের ধারণা। আচ্ছা, মার্ক্সীয় সংজ্ঞার কী জিনিস? মার্ক্সীয় সংজ্ঞা হচ্ছে মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু বিরোধ ও দ্বন্দ্বের ধারণা। কোনো একটা বিরোধ হবে, সে বিষয়ে কোনো ঝামেলা বাঁধবে, সেটা কি করে সমাধান করা হবে, সেটাই হচ্ছে মার্ক্সীয় রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক একটা সংজ্ঞা। ঠিক আছে, তাহলে মার্ক্সীয় সংজ্ঞা হচ্ছে কি, কোনো কিছুর মধ্যে বিরোধ যদি বাঁধে এবং তার মধ্যে যে দ্বন্দ্ব হয় সেই ধারণা সম্পর্কে আমাদের, সেই ধারণা সম্পর্কে যে
আলোচনা করা হয় সেটাই হচ্ছে মার্ক্সীয় সংজ্ঞা। তো প্রভুত্ব আর অধীনতার মধ্যেই বীরত্বের মূল কারণ নিহিত থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি, মার্ক্সীয় সংজ্ঞাটা খুব কঠিন কিছু না। মানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা যে নিম্ন শ্রেণীর মানুষদের অত্যাচার করে, বিরোধ দ্বন্দ্ব হয়, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে মার্ক্সীয় সংজ্ঞায়। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা জানলাম রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা 3 রকম হতে পারে, রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক, মার্ক্সীয়। এবার সাধারণভাবে একটা সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কি বলবো? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা মূল্যায়ন করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমাজবিজ্ঞান। ঠিক আছে, তো সমাজবিজ্ঞানের একটা শাখা যেটা বিজ্ঞানসম্মতভাবে রাষ্ট্রের তত্ত্ব, উদ্দেশ্য, কার্যাবলী, সংগঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। এটাকেই আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, তাহলে রাষ্ট্রবিজ্ঞান যে একটা শাস্ত্র সেটা পড়ে যে আমরা জীবনে এগিয়ে যাচ্ছি, তো সেটার বিবর্তন কি করে হলো অতীতকাল থেকে, সেটাই তোমাদের এবার জানতে হবে। আচ্ছা, প্রাচীন গ্রীসে কি করে হয়েছিল? প্রাচীন গ্রীসে কিভাবে হয়েছিল? প্রাচীন গ্রীসের দুজন, এত কিছু লেখা আছে, এত কিছু তোমাদের না জানলেও চলবে। প্রাচীন গ্রীসে দুজনের কথা আমাদের জানতেই হবে। একটা হচ্ছে প্লেটো, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যারিস্টটল। এই দুজনের কথাই মূলত তোমাদের জানতে হবে। প্রাচীন গ্রীসের রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা হচ্ছে প্লেটো, একটা হচ্ছে অ্যারিস্টটল। প্লেটো খুব বিখ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। তিনি রিপাবলিক, স্টেটসম্যান, লজ এই 3টি গ্রন্থ লিখেছিলেন। রিপাবলিক মানে মানুষের কথাই বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে। ঠিক আছে, এই প্লেট থেকে প্লেটো কথাটা চলে আসছে। ঠিক আছে, প্লেট থেকে প্লেটো কথাটা চলে আসছে। আমি কিন্তু বারবার বলছি, এনাদেরকে অপমান করার জন্য নয়, তোমাদের যাতে মনে থাকে তার জন্য ইজি ট্রিক হিসেবে এই কথাটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। ঠিক আছে, আমি নিজেও এভাবেই পড়াশোনা করতাম, যখন করতাম স্টুডেন্টদেরকেও আমি এভাবেই পড়াই, যাতে ওদের মনে থাকে জিনিসটা। ঠিক আছে, জাস্ট মজার ছলে নেবে জিনিসটাকে, বারবার আমি কিন্তু বলছি। প্লেট থেকে প্লেটো কথাটা চলে আসে। প্লেটো কী রচনা করেছেন? রিপাবলিক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নয়, জনগণকে নিয়েও বলে, সেই হিসেবে রিপাবলিক কথাটা মনে রাখবে। স্টেটম্যান, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র জনগণই নয়, সঙ্গে স্টেট অর্থাৎ রাষ্ট্রের বিষয়ে বলে। রাষ্ট্রের ইংলিশ নাম কি? স্টেট। স্টেটের মানুষজনকে নিয়ে কথা বলেছে, তাই স্টেটসম্যান এভাবে মনে রাখতে পারো। লজ, এই কথাটাও মনে রাখতে পারো। এবার হচ্ছে অ্যারিস্টটল, প্রথম রাজনীতি বিজ্ঞানী। আমাদের বিশ্বের প্রথম রাজনীতি বিজ্ঞানী কে? অ্যারিস্টটল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন ম্যাক্সি। আচ্ছা, অ্যারিস্টটলকে কেন প্রথম রাজনীতির বিজ্ঞানী বলা হয়েছে? কারণ অ্যারিস্টটল নাকি প্রথম রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞানসম্মত সেটা প্রমাণ করেছিলেন। এছাড়াও রাজনীতি ও শাস্ত্রের মধ্যে গভীর বিশ্লেষণ করেছিলেন, সেই কারণেই কিন্তু ওনার এই নামডাক। আচ্ছা, তাহলে গ্রীসে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন কী করে হয়েছে, এই দুজনের নাম মনে রাখবে। কি লিখেছে সেটা মনে রাখবে, আমি পরে তোমাদের এমসিকিউ হিসেবে তাড়াতাড়ি তোমাদের দিয়েও দেবো। অ্যারিস্টটলকে কেন প্রথম রাজনীতি বিজ্ঞানী বলা হয়, হয়ে গেল। এবার যে প্রাচীন ভারত, মহাভারত, ব্রাহ্মণ সংহিতা, ঋগ্বেদ, বৌদ্ধ রাষ্ট্রচিন্তা প্রভৃতিতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। আর মহাভারত তো পুরো রাজনীতি নিয়েই তৈরি, তোমরা তো জানোই। ঠিক আছে, বিশেষ কিছু আলোচনা নেই। প্রাচীন ভারতে কোন কোন সোর্স থেকে আমরা রাষ্ট্রবিজ্ঞান কথাটির উল্লেখ পাই সেটাই আমাদের জানতে হবে। এছাড়াও খুব ইম্পর্টেন্ট, কৌটিল্যীয় অর্থশাস্ত্র। ঠিক আছে, আমাদের প্রাচীন ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রবিজ্ঞানের বই কি? কৌটিল্য অর্থশাস্ত্র। কৌটিল্যের নাম থেকেই কৌটিল্য অর্থশাস্ত্র চলে এলো। ঠিক আছে, এইভাবে ইজিভাবে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রোমে কি করে রাষ্ট্রবিজ্ঞান বিস্তৃতি লাভ করলো। পলিবিয়াস, সিসেরো যুক্তিবাদিকতা ও ন্যায়কে আইনের ভিত্তি মনে করতেন। পলিবিয়াস, রোমের দুজন উল্লেখযোগ্য রাষ্ট্রচিন্তাবিদ কে ছিলেন? পলিবিয়াস, সিসেরো। কারণ রোম সাম্রাজ্য গড়ে ওঠার সময়ও খুব যে রাষ্ট্রচিন্তা বিকাশ ঘটেছিল সেই সময়, সেটা বলা যায় না। তো সেই সময় উল্লেখযোগ্য দুজনের নামই আমরা পাই, একটা হচ্ছে পলিবিয়াস, ঠিক আছে, আর হচ্ছে সিসেরো। হয়ে গেল। এবার হচ্ছে মধ্যযুগীয় চিন্তাভাবনায় আমাদের কি বলবো, আমাদের ইতিহাসে একেশ্বরবাদ মানে একটা ভগবানে বিশ্বাস করার রীতি প্রচলিত ছিল। একেশ্বরবাদ অর্থাৎ খ্রিস্ট ধর্ম তখন খুবই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই সময় অগাস্টাইন আর সেন্ট টমাস অ্যাকুইনাস যিনি এরা দুজন কিন্তু খুব উল্লেখযোগ্য ছিল। তাহলে মধ্যযুগীয় চিন্তাভাবনায় কারা উল্লেখযোগ্য ছিলেন? একটা হচ্ছে অগাস্টাইন আর এটা হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনিয়াস। খ্রিস্ট ধর্ম বলেছে, তো খ্রিস্ট ধর্মের সেন্ট কথাটা আসে, তোমরা ভালো করে জানো। তো সেখান থেকে সেন্ট টমাস অ্যাকুইনিয়াস আর অগাস্টাইন, যিনি এটিকে মানে সেন্ট টমাস অ্যাকুইনিয়াস
রাষ্ট্রবিজ্ঞানকে ব্যাপক শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, এরপর নবজাগরণ। নবজাগরণের সময় কিভাবে রাষ্ট্রবিজ্ঞান বিবর্তন লাভ করেছে? নবজাগরণের সময় নবজাগরণের সন্তান বলা হতো কাকে? নিকোলা ম্যাকিয়াভেলি। নবজাগরণের সময় নবজাগরণের সন্তান বলা হয় নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি নবজাগরণ গড়ে উঠতে সাহায্য করেছিলেন সেই জন্য। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কিন্তু এনাকেই। আধুনিক মানেও তো নবজাগরণ, নব মানে নতুন, আর আধুনিক মানেও নতুন, সেই জন্য দুটো কথাই কার সাথে যাবে? নিকোলাস ম্যাকিয়াভেলি। নিকোলাস এখানেও দন্তের ন দিয়ে শুরু, আর নবজাগরণও দন্তের ন দিয়ে শুরু। এভাবে তোমরা নিকোলা ম্যাকিয়াভেলি কথাটা মনে রাখতে পারো। আচ্ছা, এবার ঊনবিংশ শতাব্দীতে আমাদের পৃথিবীতে কি করে তোমার রাষ্ট্রবিজ্ঞান ছড়িয়ে পড়েছিল এবং সেই বিষয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কি মতামত ছিল সেটা আমরা জেনে নেব, আর সেই মতামত থেকেই তাদের নাম মনে রাখার ট্রিক্সটা জেনে নেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। বিজ্ঞানের পন্থা ও পদ্ধতিকে রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন কে? টমাস হবস। ঠিক আছে, এনাকে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারী বলা হয়। কি বলছে? রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারী কে? টমাস হবস। ঠিক আছে, এবার এতক্ষণ পর্যন্ত তো আমরা অনেকগুলো মতবাদ পড়েছি, তো নাম আমাদের গুলিয়ে যাওয়া স্বাভাবিক। তাহলে টমাস হবস কথাটা ওনারই এই কোটেশন থেকে কি করে মনে রাখা যাবে? যে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারী। বিজ্ঞানকে ইংলিশে কি বলে? সায়েন্স। ওকে, সায়েন্স বলে, তাহলে এস দিয়ে শুরু হচ্ছে, আর তার নামটা কি হচ্ছে? টমাস। টি দিয়ে শুরু হচ্ছে। এসের পরেই আমাদের অ্যালফাবেটিক্যালি কি আসে? এস, তারপরে টি। তাহলে সায়েন্সের যে তিনি সায়েন্সটাকেই ব্যাখ্যা করছেন, তাই এসের পরে টি আসে, সেখান থেকে টমাস হবস। এভাবে নাম মনে রাখবে, খুব ইজি ট্রিক। তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটার সম্ভাবনা প্রায় থাকবেই না। এরপরেও ঊনবিংশ শতাব্দীতে বিখ্যাত কয়েকজন মতবাদকারী কারা ছিলেন? অভিজ্ঞতাবাদী মতবাদ বা সামাজিক চুক্তি মতবাদ। এই কথাটা কে বলেছেন? অভিজ্ঞতা কথাটা কে বলেছিলেন? অভিজ্ঞতাকারী মতবাদ বা সামাজিক চুক্তি মতবাদ, এই কথাটি বলেছিলেন জন লক। আচ্ছা, এই সময় আরেকজন উল্লেখযোগ্য ছিলেন জ্যাক রুসো। তিনি সাধারণ ইচ্ছা সম্পর্কিত অর্থাৎ জনগণের সাধারণ ইচ্ছা সম্পর্কিত একটি তত্ত্ব অর্থাৎ থিওরি তুলে ধরেছিলেন। কে তুলে ধরেছিলেন? জ্যাক রুসো। এবার সাধারণ ইচ্ছা কথাটা থেকে কি করে জ্যাক রুসো নামটা মনে রাখবো, এটাই হচ্ছে কথা। আচ্ছা, ইচ্ছা ছ, বাংলায় ছয়ের পরে কি আসে? জ। ছ বর্গের জ জানি, তাহলে এখানেও ছ বর্গের জ, জ্যাক রুসো। এভাবে আমরা মনে রাখতে পারবো। হিতবাদী তত্ত্ব অর্থাৎ গ্রেটেস্ট গুড থিওরি। ঠিক আছে, হিতবাদী, এখানেও জি আসছে। হিতবাদী অর্থাৎ গ্রেটেস্ট গুড থিওরি, জি আসছে। এই জি থেকে এখানে জয়ের উচ্চারণ জেরেমি বেনথাম। জি থেকেই জয়ের উচ্চারণ জেরেমি বেনথাম। বেনথামের হিতবাদী তত্ত্বকে সংশোধন করেছিলেন কে? জন স্টুয়ার্ট মিল। অর্থাৎ তিনি কারেকশন করে দিয়েছিলেন এবং স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দিয়েছিলেন জন স্টুয়ার্ট মিল। এনার তত্ত্বকে সংশোধন কে করেছেন? জন স্টুয়ার্ট। এই নামটা অতটা কঠিন না, তোমরা মনে রাখতে পারবেন। বেনথামের হিতবাদী তত্ত্বকে কে সংশোধন করেছে? জন স্টুয়ার্ট মিল। আর এখানে আমরা হিতবাদী তত্ত্ব কী করে মনে রাখবো? এই হিতবাদী অর্থাৎ গ্রেটেস্ট গুড থিওরি বলা হয়, সেই জি থেকেই জ উচ্চারণ চলে আসে, আর সাধারণ ইচ্ছা ছয়ের পরে জ আসে, তাই জ্যাক রুসো। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো, খুব ইজি ট্রিক। এভাবেই আমি তোমাদেরকে পুরো সেমিস্টারটা পড়াবো, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।